দেখো, জার্নাল এন্ট্রিজ করার ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেগুলো এই তিনটে অ্যাকাউন্টের মধ্যেই পড়ে থাকে: নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? লস এবং এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট, বা প্রতিষ্ঠানের যে গেইনস বা ইনকামস গুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট। প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলসে ব্যাখ্যা করা আছে, ডিটেলসে এক্সপ্লেনেশন আছে, চাইলে সেটাকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও সেটার লিংক কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো, রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় ট্যানজিবল অ্যাসেটস আর ইনট্যানজিবল অ্যাসেটস। ওকে, মানে যে সমস্ত ফিক্সড অ্যাসেটস গুলো হয় এবং যে সমস্ত ইনট্যানজিবল অ্যাসেটস লাইক ট্রেডমার্ক, গুডউইল, কপিরাইটস, তো এগুলো হলো রিয়েল অ্যাকাউন্ট। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি? পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমরা যাদের থেকে ধারে ধারে যাদের থেকে মাল কিনি তারা হলো ক্রেডিটর, এবং আমরা যাদেরকে ধারে মাল বিক্রয় করি তারা হলো ডেটর। ঠিক আছে, তো এগুলো কিছু তো ব্যক্তির নামকে রিপ্রেজেন্ট করে, তাই তো? আচ্ছা, তো তার জন্য হলো এরা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এছাড়া তোমরা কিছু আর্টিফিশিয়াল কিছু নাম হয় না, যেমন কোন একটা প্রতিষ্ঠানের নাম, যেমন শুভম প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই তো, টাটা মোটরস, এরা কারা? এরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এরা একটা আর্টিফিশিয়াল কোম্পানির নাম। ঠিক আছে, এবার দেখো, এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম ডেবিট কোনগুলো হয়, ক্রেডিট কোনগুলো হয়। তো এখন একটা সিনারিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত লসেস বা যে সমস্ত এক্সপেন্সেস গুলো হবে সেগুলো ডেবিট হবে। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে লসেস এন্ড এক্সপেন্সেস গুলো ডেবিট হবে, এন্ড গেইনস এন্ড ইনকাম গুলো ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে রিয়েল অ্যাকাউন্ট গুলোর মধ্যে যে সমস্ত অ্যাসেটস গুলো আছে না, তো এই অ্যাসেটস গুলো যদি প্রতিষ্ঠানে আসে, বাট যদি কাম করে, মানে হোয়াট কামস ইন, তো সেটা ডেবিট হবে। যদি প্রতিষ্ঠান থেকে ফিক্সড অ্যাসেট বা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে এই সমস্ত অ্যাসেট গুলো করছে, তো সেগুলো যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, হোয়াট গোজ আউট, দেখো এখানে লেখা আছে হোয়াট গোজ আউট, ইট উইল বি দ্য ক্রেডিট, ওকে। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা গেইনার হবে তারা হবে ডেবিট, এবং যে সমস্ত ব্যক্তিরা স্যাক্রিফাইস করবে তারা হলো ক্রেডিট। চলো জার্নাল এন্ট্রিজ দেখো, 11টা কি বলেছে দেখো, পারচেজ গুডস ফ্রম নবীন ফর 25,000 লেস ট্রেড ডিসকাউন্ট 10%। ভালো কথা, তাহলে পারচেজ গুডস ফ্রম নবীন ফর 25,000, এখানে কি ক্রেডিটের কথা উল্লেখ করে দিয়েছে বা কোনো নাম উল্লেখ করে দিয়েছে? Purchase goods from Nobin 25,000 less trade discount 10%। হ্যাঁ, এখানে যদি নাম উল্লেখ করে দেয় তখন তোমাদের মাথায় রাখতে হবে এটা হলো ক্রেডিট পারচেস। তো গুড যদি পারচেস করে প্রথমত একটা অ্যাকাউন্ট আসবে, সেটা হলো পারচেস অ্যাকাউন্ট। তারপর আমাদের ক্রেডিট পারচেস করলে আমরা যার থেকে কিনেছি, তারপরে আমরা যাদের থেকে কিনেছি তাদের নাম উল্লেখ করতে হবে। আমি যার থেকে কিনেছি সে হলো নবীন, যে আমার ক্রেডিটর, নবীন হলো আমার ক্রেডিটর। আর একটা এখানে বলছে যে ট্রেড ডিসকাউন্ট, এবং ট্রেড ডিসকাউন্ট যেটা বলেছে, আমরা যখন আগে যখন ক্যাশ ডিসকাউন্ট করেছিলাম, ক্যাশ ডিসকাউন্টের থেকে, ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে তোমাকে ক্যাশ ডিসকাউন্ট আমাদের দেখাতে হবে, কিন্তু ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে দেখো 22,000 টাকার যদি গুডস তার হয়, 25,000 টাকা যদি তার গুডস হয়, তাহলে আমি আলটিমেটলি পারচেস কত টাকা করেছি, 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমি আমার বিজনেসের খাতায় আমি কি দেখাবো? আমি আমার বিজনেসের খাতায় আমাকে তো পারচেজ দেখাতে হবে। হ্যাঁ, বুঝবে, আমি বলছি যে এখানে ট্রেড ডিসকাউন্ট দেখাবো না। ট্রেড ডিসকাউন্ট মানে বুঝবে, মানে আমি বলতে চাচ্ছি এখানে ধরো পারচেজ, আগেরটা যেমন সেল পুরো অ্যামাউন্টটা দেখালাম, এখানে সেল, এখানে পারচেজ কত বলেছে? 25,000 টাকা। এখন 25,000 টাকা যেটা আছে না, 25,000 টাকাটা আমার বিজনেসকে রিপ্রেজেন্ট করছে, মাই বিজনেস। বাট এই যে পারচেজটা, এই পারচেজটা আবার নবীন তার খাতায় কি করবে? নবীন তার বুকসে এটা সেল করবে। ও যখন সেল করবে তখন ওকে দেখাতে হবে 25,000 টাকা, প্লাস ওকে ডিসকাউন্ট দেখাতে হবে। কিন্তু আমরা যখন এই নবীনের থেকে পারচেস করছি, তখন আমরা তো পারচেস করছি, তার জন্য আমাদের পারচেসের অ্যামাউন্টটাই দেখাতে হবে। ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা সেটা তো আমার দেখে লাভ নেই। যেমন ধরো, আমি একটা তোমাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। ধরো নবীনের থেকে যখন আমি পারচেস করেছিলাম, তখন ও আমাকে একটা বিল দিয়েছিল,
বিলে একটা অ্যামাউন্ট লেখা ছিল, তার থেকে লেখা ছিল এত পার্সেন্ট ডিসকাউন্ট, তারপরে ধরো ভ্যালু এত ছিল, তাহলে এতটা আমি পেমেন্ট করে দিয়েছি। এটা তো ওর বিলে এটা তো ওর বিলে ডিসকাউন্ট লেখা থাকবে। আমি যখন আমার বুকসে এন্ট্রি করতে যাব, আমি ডিসকাউন্ট কেন লিখতে যাব? আমি যত টাকার অ্যামাউন্ট পারচেস করেছি ততটাই লিখতে যাব। এই যে ট্রেড ডিসকাউন্ট সে আমাকে এটা দিয়েছে, তার জন্য এটা রিপ্রেজেন্ট এটা করে না যে আমার বিজনেসে সেটা আমাকে এন্ট্রি করতেই হবে, আমি যেটা পারচেস করেছি সেটা আমি করব। ঠিক আছে, তাহলে ট্রেড ডিসকাউন্ট আমাদের যে বুকসে আমরা যে এন্ট্রি জার্নাল গুলো করছি, তো সেখানে ট্রেড ডিসকাউন্ট বলে কোনো মহারথী আসবে না। তাহলে আমাদের অ্যাকাউন্টে কি আসবে? আমাদের অ্যাকাউন্টে শুধুমাত্র পারচেস আসবে। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে আসবে শুধু হলো পারচেস, যেটা যেটা কত, 25,000 টাকা। 25,000 টাকা মাইনাস 10%, 22,500 টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে। ওকে, আচ্ছা এখানে দেখো, তাহলে পারচেস আমি করেছি না, নবীনের যে ক্রেডিটর যেটা বলছি, নবীন যদি ক্রেডিটর হয়, তাহলে ক্রেডিটর হলে ও গেইন করছে না স্যাক্রিফাইস করছে? ওর থেকে আমি পারচেস করছি, তাহলে ও তো স্যাক্রিফাইস করলো, মানে আমি ওর থেকে গুডস কিনলাম, ওই গুডসটা ওর গোডাউনের থেকে চলে আসলো, তার মানে ও স্যাক্রিফাইস করলো। যে স্যাক্রিফাইস করে সে ক্রেডিট হয়, সেজন্য ক্রেডিটে নবীনকে বসিয়ে দিলাম। নবীন ক্রেডিটর লিখবে ব্র্যাকেটে 22,500। ওকে, আমার ক্রেডিটরের খাতায় আমাকে দেখাতে হবে, নবীনের খাতায়, যে 22,500 টাকা ও আমার কাছে, মানে হ্যাঁ ও আমার কাছে 22,500 টাকা হয়, আমাকে নবীনের খাতায় দেখাতে হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 22,500। এখন প্রশ্ন হলো পারচেস ডেবিট কেন হলো? পারচেস করার মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, যেটা এক্সপেন্স কে ডিনোট করে, আর যেটা এক্সপেন্স কে ডিনোট করে সেটা অবভিয়াসলি ডেবিট হয়, তার জন্য পারচেস অ্যাকাউন্ট ডেবিট হলো 22,500 টাকা। বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে। 12 নম্বরে দেখা যাক, ডিউ ফ্রম ব্যাংক ফর ডোমেস্টিক ইউজ 2,700 টাকা। ডিউ ফ্রম ব্যাংক ফর ডোমেস্টিক ইউজ 2,700 টাকা। তাহলে এটা ক্যাশ ট্রানজাকশন, এটা ব্যাংকের মাধ্যমে হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট স্টেপ হলো আমাদের দুটো অ্যাকাউন্টকে চিহ্নিতকরণ করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট ইজ অ্যাকাউন্ট হিয়ার, এন্ড অ্যানাদার অ্যাকাউন্ট কি হবে বলো? ডিউ ফ্রম ব্যাংক ফর ডোমেস্টিক ইউজ ফর 2,700 টাকা। বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলে নিয়েছি। তার মানে কি বোঝাচ্ছে? ওনার যদি বিজনেসের থেকে টাকা তুলে নেয় তাহলে সেটা ড্রয়িংস হয়, তাহলে অবভিয়াসলি একটা অ্যাকাউন্ট আমরা পাচ্ছি ড্রয়িংস অ্যাকাউন্ট। টাকা তো বিজনেসের থেকে চলে গেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিটে রাখতে হবে। ক্রেডিট মানে ওর থেকে টাকা চলে যাওয়া বোঝাচ্ছে। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট 2,700 টাকা। আর আমরা তো সবসময় জানি ড্রয়িংস এর যে ভ্যালু বা ড্রয়িংস এর যে নেচার সেটা সবসময় ডেবিটই হয়ে থাকে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 2,700। ওকে, দেখো 13 নম্বরটা কি বলেছে? পারচেজ দ্য মোটর বাইক ফর পার্সোনাল ইউজ 7,500 টাকা। পারচেজ এ মোটর বাইক ফর পার্সোনাল ইউজ 7,500 টাকা। আচ্ছা দেখো, পারচেজ এ মোটর বাইক, ভালো কথা। তো ফার্স্ট অফ অল দেখো, আমাদের অ্যাকাউন্টকে চিহ্নিত করতে হবে, এবং মোটর বাইক যদি পারচেজ করে, ঠিক আছে, তো মোটর বাইক একটা কি হতে পারে? মোটর বাইক একটা অ্যাসেট যদি পারচেজ করে, তবে আমরা কখনোই বলতে পারবো না সেটা আমরা পারচেজ অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট দেখাতে পারবো না, কারণ গুডস পারচেজ করলে তবে পারচেজ অ্যাকাউন্ট দেখাতে হবে। এবার সেকেন্ডলি আছে মোটর বাইক অ্যাকাউন্ট। আমি তাকে তাহলে মোটর বাইক অ্যাকাউন্ট একটা ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট হিসেবে খুলবো? আমি বলবো যে না, খুলবে না। কেন? কারণ মোটর বাইকটা সে শোরুম থেকে কিনলো, শোরুম থেকে কিনে সে কোথায় নিয়ে যাবে? সে কি বিজনেসে নিয়ে যাবে না তার ঘরে নিয়ে যাবে? সে তো বলেছে পার্সোনাল ইউজের জন্য, তাহলে সে নিজে তার ঘরেই নিয়ে যাবে, সে বিজনেসে আনবে না। তাহলে বিজনেস যেটা আনছে না সেটা অবশ্যই আমি সেই অ্যাকাউন্টটা খুলতে পারবো না। তাহলে 1 নম্বর হলো পার্চেজ অ্যাকাউন্ট খোলা যাবে না, 2 নম্বর হলো কি খোলা যাবে না? মোটর বাইক অ্যাকাউন্ট খোলা যাবে না। আচ্ছা, তারপরে কি বলেছে? আচ্ছা, ফর পার্সোনাল ইউজ 7,500 টাকা। এর মানে এটাই বোঝায় বাবা, এটাকে তোমাকে বুঝে নিতে হবে, যত প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। মোটর বাইক নিজে ব্যবহার করবে বলে সেটাকে পারচেজ করেছে 7,500 টাকা। এখন এটা তোমাকে দেওয়ার মাধ্যমে যিনি এটা দিয়েছে তিনি তোমাকে এটাই ইন্ডিকেট করছেন যে সেই যে ওনার 7,500 টাকা তার পকেটে নেই, তার জন্য সে কি করলো, তার যে বিজনেসের থেকে 7,500 টাকা উঠিয়ে যে শোরুম থেকে সে কিনছে সেই শোরুমে সে গিয়ে দিয়ে দিল।
তাহলে বিজনেসে এর ফলে কি ইফেক্ট হলো? বিজনেসের ইফেক্ট দুটো হলো, ভালো করে দেখো। প্রথমত বিজনেসে যে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ, সেই ক্যাশ তো চলে গেল। তাহলে 1 নম্বর হলো ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট করতে হবে, কারণ ক্যাশ চলে গেল। আরেকটা কি, আরেকটা যদি বিজনেস, যদি আমাদের ওনার বিজনেস থেকে কোনো গুডস তুলে নেয় বা কোনো ক্যাশ তুলে নেয়, তখন আমরা সেটাকে ড্রয়িংস বলি। তাহলে সেটা ড্রয়িংস অ্যাকাউন্ট, ঠিক এটার মতো। তো তখন আমরা এটাকে ড্রয়িংস অ্যাকাউন্ট বলি। তো এখানে পারচেজ আর মোটর বাইকের কিন্তু কোনো মানে প্রভাবই নেই, বুঝতে পারলে? তাহলে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট। টু ক্যাশ অ্যাকাউন্ট 7,500 টাকা। আর ড্রয়িংস এর নেচার সবসময় ডেবিট হয়। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 7,500। বোঝা গেল? দেখো ভাই 14 কি বলেছে, দেখো 14 কি বলেছে, sold goods to Satish of list price 36,000 less 20% trade discount, less 20% trade discount। তো সিম্পলি অত টেনশন করার দরকার নেই, গুড সেল করেছি। এখানে বলেছে গুড সোল্ড টু সতীশ, এখানে ক্যাশ ট্রানজাকশন হয়নি, কারণ এখানে সতীশ নাম উল্লেখ করে দিয়েছে। নাম উল্লেখ করে দেওয়া মানে সেটা ক্রেডিট সেল। তাহলে গুড সেল করলে সেল অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট প্রথমে চিহ্নিতকরণ করবো। হ্যাঁ, এটা ফার্স্টে। আর একটা তো সতীশ অ্যাকাউন্ট, এ হলো আমাদের ডেটার, এ হলো আমাদের ডেটার। তাহলে আমরা কি সেল, সেল কত টাকায় করেছে? 36,000 টাকা মাইনাস 20%, 36,000 মাইনাস 20%, 28,800 টাকায় সেল করেছে। তাহলে সেল করলে তার এন্ট্রিটা কি হবে বলো? সতীশ সেল করার মাধ্যমে গুড আমি ওকে সেল করে দিচ্ছি, তাহলে গুড কে সতীশ পাচ্ছে, তাহলে সতীশ গেইনার হচ্ছে। আর গেইনার হলে ডেবিট হয়, তার জন্য সতীশ আমাদের ডেটার বাচ্চা ডেবিট। 28,800 টাকা, যেটা আমরা 36,000 মাইনাস 20% করে পেয়েছি, 28,800 টাকা। টু সেল, সেল তো একটা ইনকাম, তার জন্য এটা ক্রেডিট হয়ে গেল, ইনকাম হলে ক্রেডিট হয় 28,800। চলো 15টায় চলে যাই। 15 বলে পারচেজ অ্যান ওল্ড মেশিন ফর 10,500 টাকা অ্যান্ড স্পেন্ড 300 অন ইটস ক্যারেজ অ্যান্ড 1,200 অন ইটস ইমিডিয়েট রিপেয়ার। ভালো কথা। একটা ওল্ড মেশিন আমি একটা কিনেছি, দেখো ওল্ড মেশিনের দাম কত? 10,500 টাকা। অ্যান্ড স্পেন্ড 300 অন ইটস ক্যারেজ, 300 টাকা আমি দিয়েছি ওর ক্যারেজ, 300 টাকা আমি ওর ক্যারেজে দিয়েছি। আর 1,200 টাকা দিয়েছি ইমিডিয়েট রিপেয়ার, 1,200 টাকা দিয়েছি আমি ইমিডিয়েট রিপেয়ার। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি একটা এসি কিনেছো 30,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে এসি কিনেছো, আর সেটা ইনস্টল, ধরো ইনস্টল করেছো তুমি, মানে ইনস্টল তো করতেই হবে সবাইকে, তুমি কেন বলছি, ইনস্টল করেছো 5,000 টাকা। তাহলে তোমার এসির দাম তো অ্যাকচুয়ালি 30,000 টাকায় বিলে আছে, কিন্তু তুমি যখন তোমার রিলেটিভকে বলতে হবে তখন বলবে 35,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়লো। বিজনেসেও তাই, বিজনেসের একটা কোনো একটা ওল্ড মেশিনারি, পুরোনো মেশিনারি কিনছে বা মেশিনারি কিনছে বা কোনো ফিক্সড অ্যাসেট কিনছে, তো সেটা ইনস্টলেশন করতে, সেটা গ্যারেজের জন্য যে সমস্ত খরচা হয় না, ওরা কি করে ওই মেশিনারির যে পার্চেসিং ভ্যালুর সঙ্গে ওটাকে যোগ করে বিজনেসে দেখায় যে যে আমি এই বছরে এই মেশিনারিটা কিনলাম, তাহলে এর টোটাল ভ্যালু হলো এত। সেরকম ভাবে তোমাকে মেশিনারি, তোমাকে কি করতে হবে, সেরকম ভাবে তোমাকে মেশিনারিতে, ওল্ড মেশিনারি অ্যাকচুয়ালি ভ্যালু 10,500 টাকা। ক্যারেজ যেটা করেছে, এখন তোমাকে ভালো করে বুঝবে, তোমাকে দেখতে হবে আদার্স, মানে ফিক্সড অ্যাসেটস এর পেছনে আদার্স যে এক্সপেন্সেস গুলো হয়, তোমাকে দেখতে হবে সেটা কি ফিক্সড নাকি নন ফিক্সড, মানে সেটা কি একবারের জন্যই হবে নাকি সেটা বহুবারের জন্য হবে, নাকি সেটা বহুবারের জন্য হবে। যেমন ধরো একটা হল ঘর, আমার ধরো একটা হল ঘর আছে, মানে বিজনেসের ক্ষেত্রে, বা ধরো মুভির যে থিয়েটার, সে একটা হল ঘর আছে। তা সেই যে হল ঘরটা, সেটাকে ধরো আমি পেন্টিং করছি। এখন আমি যদি পেন্টিং করি প্রথম বছরে, তাহলে আমার 5 বছর পরে গিয়ে আবার পেন্টিং করার প্রয়োজন হবে। এরকম তো না বিজনেস একদিনের খেলা, বিজনেস তো মানে আনলিমিটেড সময়ের জন্য চলেই যাবে।
মানে আনলিমিটেড নয়, মানে বিজনেস দীর্ঘ মেয়াদী সময়ের জন্য চলে যাবে, তাহলে 5 বছর পরে আবার রং করতে হবে, তারপরে দেখা যাচ্ছে 4 বছর, তার 4 বছর পরে আবার রং করতে হবে। তার মানে এই যে পেন্টিংটা, এই পেন্টিংটা কিন্তু ওটা একবারের জন্য নয়, ঠিক আছে। তার জন্য তোমাদের মাথায় রাখতে হবে ফিক্সড অ্যাসেটস এর ক্ষেত্রে, ঠিক আছে, যদি যেই সমস্ত আদার্স এক্সপেন্সেস গুলো যেগুলো একবারের জন্য, সেগুলো সেই ফিক্সড অ্যাসেটস এর অ্যামাউন্টের সঙ্গে যোগ হয়ে যাবে, তার মানে ডেবিট হবে। যোগ মানে হলো মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি বা ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হবে। কিন্তু যদি তোমরা দেখতে পারো যে এমন কিছু অ্যাডিশনাল অ্যাসেটস এর পেছনে খরচা হয় যেগুলো আহ সচরাচর বারবার হয়, ঠিক আছে, বারবার হয়। যেমন ধরো ধরো আমি ধরো কোনো একটা ভালো মানে কোনো একটা নিউ মেশিনারি কিনেছি, ঠিক আছে, আলটিমেটলি 5 বছর পরে গিয়ে কোনো একটা পার্ট অন হয়ে গেছে, ঠিক আছে, সেই পার্টটাকে আমি ভালো করে মানে মানে সেটাকে সাজানো গোছানোর জন্য যাতে কাজকর্ম একটু বেশি ইফিসিয়েন্সি হয়, তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি ওটাকে মেশিনারিটাকে রিপেয়ার্স করালাম। এখন এই রিপেয়ার্সটা রিপ্রেজেন্ট এটাই করে যে আগামী কিছু বছর পরে গিয়ে আবার রিপেয়ার্স আমরা করতে পারি। তো তার জন্য রিপেয়ার্স যেটা, সেটা কিন্তু ক্যাপিটাল নেচার নয়, রিপেয়ার্সটা মেশিনারির সঙ্গে কখনোই কিন্তু আমরা মেশিনারির ভ্যালু এটা, ওই যে এসিতে যেমন বললাম, এসি ইনস্টল করতে যত খরচা হচ্ছিল এসির সঙ্গে যোগ করে দেখিয়ে দিলাম, আমার রিলেটিভকে বললাম যে আমার এসির দাম এটা। এই রিপেয়ার্স এর এমন একটা জিনিস, নিউ মেশিনারি আমি কিনলাম, 5 বছর পরে গিয়ে রিপেয়ার্স করলাম, বা ধরো আমি মানে হল ঘর, ওটা আমার ফিক্সড অ্যাসেট ধরো একটা, তাহলে ফিক্সড অ্যাসেট আমি 5 বছর পরে গিয়ে ওটাকে আমি রং করলাম, পেন্টিং করলাম, ওটাকে আমরা অরিজিনাল ভ্যালুর সঙ্গে যোগ করে দেখাতে পারি না, কারণ ওটা একটা টাইমের জন্য না, ওগুলো অনেক টাইমের জন্য হয়ে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ফিক্সড অ্যাসেট এর ক্ষেত্রে যে সমস্ত আদার্স এক্সপেন্সেস গুলো যেগুলো সেপারেট একটা টাইমের জন্যই হবে আর জীবনেও হবে না, সেটাকে আমরা ওর সঙ্গে যোগ করে দেখাবো। আর যে সমস্ত মানে ওর সঙ্গে রিলেটেড এক্সপেন্সেস গুলো ফিক্সড অ্যাসেট এর সঙ্গে, যেগুলো আগামীকালে দিয়ে হবে না তার প্রতি কোনো সিওরিটি দেওয়া যাচ্ছে না, হতেও পারে না হতে পারে, ঠিক আছে, বা হিসাব করা যায় যে হবে। 5 বছর পরে পেন্টিং করতে হলো, আবার 4 বছর পরে রিপেয়ার্স করতে হলো, পেন্টিং করতে হলো, ইত্যাদি কাজকর্ম করতে হলো, তখন ওটাকে কিন্তু আমরা অরিজিনাল ভ্যালুর সঙ্গে আমরা যোগ করে দেখাতে পারি না। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, আমি যে মেশিনারিটা কিনলাম, মেশিনারিটা কেনার ফলে এই যে আমি ক্যারেজটা প্রদান করছি, মেশিনারিটা আনার জন্য যে ক্যারেজটা প্রদান করছি, তাহলে এটা ফিক্স, মানে এটা আর কোনো সময়ের জন্যই হবে না, এটা ওয়ান টাইম। কারণ মেশিনারি আমি এনেছি, আমি নিশ্চয়ই মেশিনারি আবার কোনোদিনও আনতে যাবো না, ওই বাড়ি আনছি। তাহলে ক্যারেজ যেটা বলছি, তাহলে ক্যারেজ হলো একটা ক্যাপিটালের একটা মানে ক্যাপিটালের একটা নেচার প্রেজেন্ট করে, তার জন্য ক্যারেজটা কিন্তু ও মেশিনের সঙ্গে যোগ হবে মানে যোগ করে আমাকে দেখাতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তাহলে ইমিডিয়েট যে রিপেয়ারটা বলেছে, তাহলে আমাকে তোমরা বলবে যে দাদা তুমি তো বললে যে রিপেয়ারটা তো ডিনোট করে যে বারবার রিপেয়ার হতে পারে, তাহলে রিপেয়ারটা কি মেশিনের সঙ্গে হোল্ড করে আমি আমার রিলেটিভকে বলবো না? এবার এখানে এই রিপেয়ার সম্পর্কে আবার দুটো কনসেপ্ট আছে, একটা তো আছে নিউ মেশিনারি, একটা তো আছে নিউ মেশিন, একটা তো আছে ওল্ড মেশিন। ওকে, নিউ মেশিন যখন আমি কিনি সেই ডেটে রিপেয়ার্স এর কোনো প্রয়োজন হবে? আমি নতুন মেশিনারি কিনেছি, আমি রিপেয়ার্স করবো কি করতে, তাহলে আমি নতুন কিনে লাভ কি হলো? আচ্ছা, আমি ওল্ড মেশিন যেই ডেটে কিনেছি সেই ডেটে রিপেয়ার্স করা যেতেই পারে, কারণ আমি আমি ওল্ড মেশিন কিনেছি, তার কন্ডিশন খারাপ হতে পারে, তো সেক্ষেত্রে আমাকে রিপেয়ার্স করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে রিপেয়ার্স তাহলে কখন হয়? নিউ মেশিনের ক্ষেত্রে 5 বছর পরে, 4 বছর পরে, বা 4 বছর পরে, তারপরে আবার 4 বছর পরে রিপেয়ার্স হতে পারে। তার মানে এই যে রিপেয়ার্সটা মেশিনের সঙ্গে যোগ হবে না। কিন্তু ওল্ড মেশিন যখন আমি কিনছি, তার কন্ডিশনটা খুব খারাপ, তখন আমাকে রিপেয়ার্স করতেই হতে পারে, হ্যাঁ, তখন এই রিপেয়ার্সটা কিন্তু ওয়ান টাইম কে রিপ্রেজেন্ট করে, ফিক্সড মানে সেপারেট টাইম। ওই রিপেয়ার্সটা তো আমি করলাম, এখন ওই মেশিনারিটা ইউজ করতে করতে যখন আবার রিপেয়ার্স হবে, ওই রিপেয়ার্স গুলো আর ওই ওল্ড মেশিনটা কেনার পরে যে রিপেয়ার্সটা তখনই হলো, ওই রিপেয়ার্স আর ওই রিপেয়ার্স কিন্তু একই টাইপের নয়, দুটো আলাদা। এই যে রিপেয়ার্সটা যখন ওল্ড মেশিন কেনার পরে হয়, সেটা অবভিয়াসলি সেপারেট একবারের জন্যই হবে। তার জন্য এই যে রিপেয়ার্সটাও কিন্তু আমরা ওল্ড মেশিনের সঙ্গে এই যে এই অ্যামাউন্টের সঙ্গে যোগ করে আমাদের দেখাতে হবে, এই অ্যামাউন্টের সঙ্গে এগুলো যোগ করে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। আমরা কি অ্যাকাউন্ট পাচ্ছি, চলো লিখে ফেলি। দেখো এখানে বলেছে
এখানে কিন্তু এরকম বলেনি যে ক্রেডিটে কিনেছে, হ্যাঁ এখানে ক্রেডিটে কিনেছে বলেনি, তার জন্য এটা আমরা মনে করছি এটা ক্যাশেই কিনেছে। তো মেশিন পারচেজ করেছে তার জন্য মেশিনারি অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা আসবে সেটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে বলো? এই ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে আছে হলো এই ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে যেটা আছে সেটা হলো আমি এটা যে পারচেজ করলাম সেই পারচেজের অ্যামাউন্টটা আছে, এটার যে ক্যারেজ করলাম সেই ক্যারেজটা আছে, এটার যে ইমিডিয়েট রিপেয়ার্সটা করলাম সেই রিপেয়ার্সটা আছে। তাহলে আলটিমেটলি মেশিনারির ভ্যালুটা কত হবে? মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি তো আমার প্রতিষ্ঠানে এসছে, তাহলে কামথিং তাহলে ডেবিট হবে, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে গেল। তাহলে পারচেজের ভ্যালু কত বলো? পারচেজ বলেছে 10,500 টাকা প্লাস 300 টাকা বলেছে স্পেন্ড অন ক্যারেজ প্লাস রিপেয়ার্স বলেছে 1200 টাকা। 10,500 300 1200, তাহলে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছি, তাহলে মেশিনারি যখন আমি কিনছি ওই তারিখে আমাকে দেখাতে হবে মেশিনারির ভ্যালু কত। মেশিনারির ভ্যালু চলে আসবে তার 16 নম্বরটাই। 16 নম্বরটা কিন্তু একটুখানি বোঝার ব্যাপার আছে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হলে জার্নাল এন্ট্রিজ করা একদম সহজ হয়ে যাবে। 16 নম্বরটা, Mahesh, who owes up 2,400, has failed to pay. As he become insolvent, he pays a composition of 50 পয়সা in the rupee. দেখো অনেক রকম কথা বলে দিয়েছে, তো আমরা দেখি এর মানে আলটিমেটলি কি বলেছে। এটা মুকেশ হওয়া উচিত ছিল, মহেশ বলেছে, যাই হোক। তো বেসিক্যালি বলছে একজন ডেটার, আমাদের এর কনসেপ্টটা বোঝাচ্ছি। একজন ডেটার, ওর নাম হলো মাহেশ। মাহেশের থেকে আমরা 2,400 টাকা পাবো, ওকে। বাট কি বলছে, হি হ্যাজ ফেইলড টু পে অ্যাজ হি বিকেম ইনসলভেন্ট। মহেশ যে আছে, মহেশ ইনসলভেন্ট হয়ে গেল। ইনসলভেন্টের বাংলা অর্থ হলো নিখোঁজ। নিখোঁজ, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কি বলছে, হি পেইজ এ কম্পোজিশন অফ 50 পয়সা ইন দ্য রুপি। ওকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার আগেই হয়তো, ঠিক আছে, সে 50 পয়সা করে সে পেমেন্ট করেছে। তার যে ভ্যালু ছিল তার ভ্যালুর 50 পয়সা করে সে পেমেন্ট করে দিয়েছে। তাহলে সে পেমেন্ট কত করেছে? পেমেন্ট করেছে 2,450 পয়সা, তাহলে 0.50 টাকা। 2,400 গুণ 0.50 টাকা, তাহলে তার হাফ হয়ে গেল, এটার হাফ 1,200 টাকা। তাহলে 1,200 টাকা সে পেমেন্ট করেছে, তাহলে ডিউ কত? তাহলে ডিউ হলো 1,200 টাকা। এখন এই যে কথাটা, এটাকে তোমাকে জার্নাল এন্ট্রিজ এর মাধ্যমে লিখতে হবে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এই যে ডিউটা হলো, এই ডিউটাকে আমাকে কি ডিউ বলে কন্টিনিউ আমরা করতে পারবো? ব্যাটা তো হারিয়ে গেল, ব্যাটা হারিয়ে গেলে ওর থেকে তো আমরা টাকা পাবোই না। তাহলে এই যে ডিউটা আছে 1,200 টাকা, তার মানে এটা আমার ব্যাড ডেট, এটা আমরা কোনোদিনও পাবোই না। এটা আমি, ও হারিয়ে গেছে, ও ব্যক্তি হারিয়ে গেছে, টাকাটা আমি, বান্দা হারিয়ে গেছে, আমি টাকা কোথা থেকে পাবো? তাহলে এটা হলো আমাদের ব্যাড ডেট, এটা আমাদের ব্যাড ডেট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট যেটা পাচ্ছি, দেখো, একটা তো হলো মহেশ অ্যাকাউন্ট, যে আমাদের ডেটর, ওকে। আচ্ছা আচ্ছা, একটা তো পাচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা পাচ্ছি ব্যাড ডেট অ্যাকাউন্ট। একটা হলো ব্যাড ডেট অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যাশ আমাদের রিসিভ হয়েছে, তো কত টাকা পেমেন্ট করেছে? 50 পয়সা করে। কত পেমেন্ট? 1,200 টাকা পেমেন্ট করেছে, 1,200 টাকা রিসিভ হলো। আচ্ছা, ব্যাড ডেট যেটা হয়েছে না, তাহলে ব্যাড ডেটটাকে বিজনেসে আমাদের কি বলে দেখাতে হবে? ব্যাড ডেট সবসময় মনে রাখবে, ব্যাড ডেট হলো একটা এক্সপেন্সেস। এই টাকাটা আমার পাওয়ার কথা ছিল, যদি পেতো তাহলে সেটা নেচার হতো ইনকাম। এখন আমি যদি এটা না পাই তাহলে সেটা ইনকামের উল্টো হয়ে যাবে। আমি যেটা পেতাম এখন পাচ্ছি না, উল্টো হয়ে গেল, মিন্স এক্সপেন্স হয়ে গেল। এক্সপেন্স যদি হয়, এক্সপেন্স হয়ে গেলে সেটা ডেবিট হবে। তাহলে ব্যাড ডেটকে আমাদের ডেবিট বলে দেখাতে হবে। ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট কত?
এই যে ব্যাড ডেট ডিউ যেটা ছিল ব্যাড ডেট 1200 টাকা যেটা পড়ে রইলো, ও পেমেন্ট করার পর পড়ে রইলো 1200। এটা যেমন একাধারে ডিউ আবার একাধারে ব্যাড ডেট, এটা 1200 টাকা পড়ে রইলো। তাহলে টু আমাদের ডেটার কে মহেশ, তাহলে মহেশ ব্যাকেটে ডেটার লিখবে 2400 টাকা। তাহলে এটার এন্ট্রি এরকম হয়ে গেল। একটা জিনিস বুঝবে, মহেশকে ক্রেডিট করা হলো 2400, এর অর্থ কি জানো? এর অর্থ হলো আমার যে বুকস আছে, ঠিক আছে, আমার যে বুকস আছে এই বুকসের একটা পাতায় লেখা আছে মহেশ, একটা পাতায় লেখা আছে মহেশের এটা খাতা, ঠিক আছে। এখন মহেশের খাতায় কি হচ্ছে, মহেশের খাতায় 2400 টাকা পাওয়া যেত। এখন মহেশকে ক্রেডিট যখন আমি করলাম, তার মানে এইটাকে দেখে যখন আমি আমার খাতায় যখন এই জার্নালটা তুলতে যাব, তখন মহেশের থেকে যে 2400 টাকাটা পাওয়া যেত, তখন আমি কি করবো, তখন আমি 2400 টাকা মাইনাস 2400 টাকা করে দেবো। ক্রেডিট মানে মাইনাস, ঠিক আছে। তার মানে আমি দেখাবো যে মহেশের যে আমার যে বুকস আছে, মহেশের বুকসে আমার আর কোনো অ্যাকাউন্ট মানে কোনো ডিউই থাকলো না, মানে মহেশের যে অ্যাকাউন্ট যেটা বুক সেটা জিরো হয়ে গেল। 17টা কি বলেছে, 17টা এন্ট্রি দেওয়া থাকলো, ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করবে ঠিক আগের মতোই। এটা 18টাতে যাওয়া যাক। 18টাতে বলেছে bought goods worth 6000 and received cash discount 200. Bought goods worth 6000 and received cash discount 200. ভালো কথা। সো পারচেজ করেছি, বট মানে গুড এনেছে, তার মানে পারচেজ করেছে। এখন প্রশ্ন তো ক্যাশে করেছে নাকি ক্রেডিটে করেছে, যখন ডিসকাউন্ট কথাটা থাকবে না, ক্যাশ ডিসকাউন্ট। বট গুডস ওর্থ 6000 টাকা এন্ড রিসিভড ক্যাশ ডিসকাউন্ট 200 টাকা। এই ক্যাশ ডিসকাউন্ট দিয়েছে, ক্যাশ ডিসকাউন্ট যেটা দিয়েছে সেটা মানে বোঝায় ক্যাশ ডিসকাউন্ট দিয়েছে মানে আমি যখন ক্যাশ পেমেন্ট করতে যাচ্ছি তখন আমাকে বললো যে এই ডিসকাউন্টটা নিয়ে নে, তার মানে ক্যাশ ডিসকাউন্ট রিপ্রেজেন্ট করে আমি আলটিমেটলি সেটা ক্যাশেই পেমেন্ট করে দিয়েছি, আমি সেটা আলটিমেটলি ক্যাশেই পেমেন্ট করে দিয়েছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা পাচ্ছি, ওকে, আর একটা পাচ্ছি ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট। তাহলে পারচেজ যেটা আমি করেছি, তো ফার্স্ট অফ অল গুড পারচেজ করার জন্য ক্যাশ চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট করে দিলাম। কত টাকা ক্যাশ দিয়েছি, কত টাকা, 6000 টাকা ভ্যালু, তার থেকে 200 টাকা মাইনাস, তাহলে 5800 টাকা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি উইথ 200 ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট আমাদের যেটা হলো, ডিসকাউন্ট যেটা আমাদের হলো বলো সেটা কি জানো? আমাদের যে ক্যাশ ডিসকাউন্টটা দিল, ওই এই যে 200 টাকাটা যে ক্যাশ ডিসকাউন্টটা দিল, ওই টাকাটা আমার থেকে চলে যাওয়ার কথা ছিল। এই পারচেসের ভ্যালু 6000 টাকা, 6000 টাকার মধ্যে 200 টাকা চলে যাওয়ার কথা ছিল। এখন এর মাঝে কি হচ্ছে, আমি ডিসকাউন্ট পেয়ে গেছি, তাহলে আমার পকেট থেকে বা বিজনেসের ক্যাশ বাস্ক থেকে 200 টাকাটা তো গেল না, 200 টাকাটা গেলে তো এক্সপেন্সেস হতো। এখন 200 টাকার যেহেতু গেল না, বিজনেসের ক্যাশ বাস্কেই থেকে গেল, তাহলে সেটা এক্সপেন্সেস এর উল্টো ইনকাম হয়ে গেল। হ্যাঁ, এখন ইনকামের নেচার কি, এই দেখো যেটা ইনকাম, সেই ইনকামের নেচার হলো ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিটে চাপিয়ে দেবো ডিসকাউন্টটা, টু ডিসকাউন্ট, এটা হলো ক্যাশ ডিসকাউন্ট কত, 200, ঠিক আছে। আর আলটিমেটলি আমি পারচেস কত টাকা করলাম, আলটিমেটলি পারচেস আমি করলাম 6000 টাকায়, পারচেস করলাম হলো 6000 টাকা। ওকে, আজকে এই পর্যন্তই, এবং এরপরে আসবো এর পরের অ্যাকাউন্টিং সাইকেলের প্রসেস নিয়ে, অর্থাৎ লেজার নিয়ে আসবো।